আচ্ছা, গাছ কিভাবে তার রান্না করা খাবার আর জল শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠায় সেই রহস্যের গভীরে আজ একবার ঢোকা যাক। আমি তো এতদিন ভাবতাম গাছের ভেতরটা হয়তো সাধারণ জলের পাইপের মতো সোজা সাপটা, কিন্তু এখন তো মনে হচ্ছে এটা একটা জটিল হাইওয়ে নেটওয়ার্ক, যেখানে বিভিন্ন লেনে বিভিন্ন জিনিস চলাচল করছে। আপনার উপমাটা কিন্তু দারুণ। আর এই হাইওয়ের প্রধান দুটো লেন হলো জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম আর ফ্লোয়েম। হ্যাঁ, ভাবুন, জাইলেম হলো জলের লাইন, আচ্ছা। যেটা মূল থেকে জল আর খনিজ লবণ সোজা পাতায় পৌঁছে দেয়। আর ফ্লোয়েমটা তাহলে? আর ফ্লোয়েম হলো একটা ফুড ডেলিভারি সার্ভিসের মতো। ও। পাতায় যে খাবারটা তৈরি হলো সেটা গাছের সব অংশে বিলি করে। তার মানে এই দুটো পাইপলাইন একসাথে থাকে? হ্যাঁ, এই দুটো যখন একসঙ্গে গোছা বেঁধে থাকে তাকেই আমরা বলি সংবহন গুচ্ছ বা ভ্যাসকুলার বান্ডেল। তাই হলো গাছের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার মূল ইউনিট। কিন্তু সব গাছের গঠন তো একরকম নয়, তাই না? একটা আম গাছের সাথে একটা বাঁশ গাছের কত তফাৎ? তাহলে কি তাদের ভেতরের এই পাইপলাইনও আলাদা হয়? এখানেই তো আসল মজাটা। এদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয় ক্যাম্বিয়াম নামের একটা বিশেষ টিস্যু। ক্যাম্বিয়াম? হ্যাঁ, যদি জাইলেম আর ফ্লোয়েমের মাঝে এই ক্যাম্বিয়াম থাকে তাকে আমরা বলি মুক্ত বা ওপেন। এই ক্যাম্বিয়ামটাই হলো গাছের বৃদ্ধির মোটা হওয়ার মূল কারিগর। মানে সেকেন্ডারি গ্রোথ যেটাকে বলে। একদম। এর জন্য আম, জামের মতো দ্বিবীজপত্রী গাছগুলো প্রতি বছর একটু একটু করে মোটা হতে পারে। ও, এইবার বুঝতে পারছি। তাহলে বাঁশ বা ঘাসের মতো গাছগুলো, যারা শুধু লম্বাই হয় কিন্তু পাশে তো অতটা মোটা হয় না, তাদের মধ্যে নিশ্চয়ই এই ক্যাম্বিয়াম নেই। একদম ঠিক ধরেছেন। ওই গাছগুলোতে ক্যাম্বিয়াম থাকে না। আচ্ছা। তাই তাদের বান্ডেলকে বলা হয় বদ্ধ বা ক্লোজড। এই একটা ছোট্ট পার্থক্যই কিন্তু গাছটা সময়ের সাথে কতটা চড়া হবে তা ঠিক করে দেয়। তার মানে ক্যাম্বিয়াম আছে কি নেই সেটা একটা বিরাট বিভাজক। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আসছে। গাছ তো একটা 3D স্ট্রাকচার। এই জাইলেম আর ফ্লুয়েম কি সব জায়গায়, মূল থেকে কাণ্ড পর্যন্ত একই প্যাটার্নে সাজানো থাকে, নাকি এদের নিজেদের মধ্যেও কোনো শৃঙ্খলা আছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদের বিন্যাসের দুটো মূল প্যাটার্ন আছে। দুটো প্যাটার্ন? হ্যাঁ, একটা হলো ওরিও বা রেডিয়াল, যেটা মূলত মূলে দেখা যায়। ভাবুন তো একটা সাইকেলের চাকা, সাইকেলের চাকা। আচ্ছা। যার স্পোকগুলো ধরুন জাইলেম, আর তার ফাঁকে ফাঁকে অন্য একটা বৃত্তে আছে ফ্লোয়েম। ও, আলাদা আলাদা সারিতে সাজানো। ঠিক। আর অন্যটা হলো সংযুক্ত বা কনজয়েন্ট, যেটা কাণ্ড বা পাতায় থাকে। এখানে জাইলেম আর ফ্লোয়েম একেবারে পাশাপাশি। যেন দুটো স্ট্রো একসঙ্গে লাগিয়ে জুস খাওয়া হচ্ছে। বাহ, দারুণ উদাহরণ তো। হ্যাঁ, বিষয়টা অনেকটা ওরকমই। তাহলে কাণ্ডের মধ্যে জাইলেম ফ্লোয়েম সবসময় কি এরকম সাধারণ জোড়ায় জোড়ায় থাকে? এমন কোনো উদ্ভিদ নেই যেখানে এই নিয়মটা একটু অন্যরকম? যেমন ধরুন, লতানো গাছগুলোতে ওদের গঠন তো একটু আলাদা হয়। অবশ্যই ব্যতিক্রম আছে। সবচেয়ে মজার উদাহরণ হয়তো কুমড়ো আর শশার মতো গাছের কাণ্ডে দেখা যায়। তাই নাকি? কি রকম? সেখানে জাইলেমটা যেন স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচ? হ্যাঁ, যার দুই দিকেই ফ্লোয়েমের স্তর থাকে। এক স্তর বাইরে, আরেক স্তর ভেতরে। বাহ, বেশ জটিল তো। একে বলে বাইকোল্যাটারাল। এমন আরও কিছু জটিল গঠন আছে, যেমন ফার্নে দেখা যায়, যেখানে একটা টিস্যুকে অন্যটা চারপাশ থেকে ঘিরে রাখে। কিন্তু মূল বিষয়টা হলো প্রতিটি গঠনই ওই নির্দিষ্ট উদ্ভিদের প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে তৈরি হয়েছে। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম তা হলো, উদ্ভিদের পরিবহন ব্যবস্থাকে জানতে হলে শুধু জাইলেম ফ্লোয়েম চিনলেই হবে না। তাদের মধ্যে ক্যাম্বিয়াম আছে কিনা এবং তারা কিভাবে সাজানো, চাকার মতো নাকি জোড়া স্ট্রর মতো, সেটাও দেখতে হবে। একদম। আর এই ভিন্ন ভিন্ন গঠন কিন্তু শুধু গাছ চেনার জন্য নয়, এর একটা গভীর তাৎপর্য আছে। কি রকম? এই গঠনগুলো আসলে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য উদ্ভিদের এক একটি অভিযোজন, মানে জল আর খাদ্য পরিবহনের কাজটা কোন পরিবেশে কিভাবে করলে সবচেয়ে বেশি কার্যকর হবে সেটারই প্রতিফলন হলো এই বৈচিত্র্যময় গঠন। তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। উদ্ভিদের মূলে দেখা যায় ওরিও ব্যবস্থা, সাইকেলে চাকার মতো। আর কাণ্ডে দেখা যায় সংযুক্ত ব্যবস্থা। মাটির নিচের আর উপরের পরিবেশের চ্যালেঞ্জগুলো তো সম্পূর্ণ ভিন্ন। একবার ভেবে দেখলে কেমন হয়, এই দুই ধরনের বিন্যাস সেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভিদকে ঠিক কিভাবে সাহায্য করে।